জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক ও ন্যায় বিচারের প্রতিফলন বলেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে ঘোষিত রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করছে বিএনপি। তারা বলছে, আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছে, সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতা বিরোধী ও নৃশংস জঘন্য হত্যাকাণ্ড এবং গণহত্যায় অপরাধের বিচার করা দরকার হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশকে আইনের শাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর কিভাবে, এবং আজকে এই বিষয়টি নিয়ে আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে এর মধ্যে যুক্ত হয়ে গেছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। তিনি আমার সাথে যুক্ত হয়েছেন এবং একটু জানিয়ে রাখতে চাই, আমাদের আরও একজন আলোচক গাজী মনোয়ার হোসেন তামিম খুব শিগগিরই আমাদের সাথে যুক্ত হবে। কিন্তু আলোচনাটা শুরু করে দিতে চাই গোলাম মাওলা রনি। শেখ হাসিনার ফাঁসির রায় গতকাল দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে। কার্যকর কিভাবে হবে বা বাস্তবায়ন কিভাবে হবে সেটা আমরা নিশ্চয়ই জানবো, কি কি আইনের প্রেক্ষিতে হবে, কিন্তু এই রায়ের প্রতিক্রিয়া আপনার কাছে প্রথমবারের মতো আমি জানতে চাই। প্রথমত এটি একটা যুগান্তকারী, এরকম ঘটনা তো বাংলাদেশে কখনো ঘটেনি। এমনকি পাকিস্তানে ঘটেছিল জুলফিকার আলী ভুট্টোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটি বড় রাজনৈতিক দল, সেই দলের প্রধান, যিনি এই কিছুদিন আগেও তার যারা স্তবক ছিলেন, শোভার্থী ছিলেন, সবাই মনে করতেন যে কিয়ামত পর্যন্ত তার ক্ষমতা বোধহয় শেষ হবে না। তো সেখানে তার ক্ষমতাচ্যুতি, এটা একটা বাংলাদেশের ইতিহাসের মাইলস্টোন। যারা রাজনীতিতে এখন আছেন এবং আগামীতে যারা আসবেন তাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবাণী যে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। 2 নম্বর হলো যে তার বিচার হয়েছে। এখন প্রধানমন্ত্রী হলে, রাষ্ট্রপতি হলে বা বড় কোনো পদ পদবি থাকলে আমরা সেই এরশাদ জমানা থেকে দেখে আসছি যে মানুষের মধ্যে এক ধরনের অহমিকা বোধ এসে যায় যে আমাদেরকে আসলে বিচারের আওতায় আনা যাবে না। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে জেলে নেওয়া হয়েছিল। ওটা ওই মুহূর্তে একটা, যাকে বলা হয়, একটা বিস্ফোরণমূলক ঘটনা ছিল। আবার দ্বিতীয়বার 1/11-এর সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে জেলে নেওয়া হয়েছিল, কিন্তু কিছুই হয়নি। এরশাদ সাহেবও জেলে গেছেন, কিন্তু এরকম তাকে মৃত্যুদণ্ড বা এরকম কোনো ঘটনা হয়নি। তো সেক্ষেত্রে একজন সাবেক প্রধানমন্ত্রী, তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হলো, ফাঁসির আসামি করা হলো। অবশ্যই এটি আমাদের বিচারের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এখন যেহেতু বিচার হয়ে গেছে, আমি এ রাষ্ট্রে বিশ্বাসী, এ রাষ্ট্রের পতাকাতে বিশ্বাসী, এ রাষ্ট্রের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী। কাজেই এই বিচার ব্যবস্থা নিয়ে আমার পক্ষে কোনো কথা বলাটা শোভনীয় নয়। কিন্তু আমি বলি বা না বলি, সারা দুনিয়া কিন্তু কথা বলছে। এখন বাংলাদেশের আপনার এই দেশ টেলিভিশনের একটা বক্তব্য, এটা যেভাবে পৃথিবীর সকল মানুষের জন্য অবারিত, বিবিসির একটা খবরও বাংলাদেশের সকল মানুষের জন্য অবারিত সারা দুনিয়াতে। তো এই বিচার ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে, প্রচুর কথা হচ্ছে। কি কথা হচ্ছে? 1 নম্বর কথা হচ্ছে যে এই বিচারটি খুব তাড়াহুড়ো করে করা হয়ে গেছে, এতটা দ্রুত না হলেও পারত। 2 নম্বর হলো যে যাদের বিরুদ্ধে বিচার হয়েছে, যাদেরকে আসামি, তো তাদের আইনজীবী নিয়োগ করা, এই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। রাষ্ট্রপক্ষ এখানে আইনজীবী দিয়েছে। এখানে জেডা খান পান্না সাহেব শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছিলেন, কিন্তু আদালত তাকে অনুমতি দেয়নি। এটা আমি মনে করি এই বিচারের জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন। যদি এখানে জেডা খান পান্না কেন, আরও 100 জন যারা হতে চান আওয়ামী লীগের আইনজীবী বা শেখ হাসিনার আইনজীবী বা অন্যান্য আসামির আইনজীবী, তাতে অসুবিধা ছিল না। 3 নম্বরে যে জিনিসটা আছে সেটা হলো অ্যাবসেন্সিয়া, মানে তার অবর্তমানে যখন একটা বিচার হলো, সেই বিচারটা আগামী দিনে কিভাবে কাজ করবে, অন্যান্য বিচারের ক্ষেত্রে কী ধরনের ইতিহাস তৈরি করবে, এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। আর ইতিমধ্যে যে বিচারের যে দৃশ্যমান যে কর্মকাণ্ড, যেমন দেখা গেল শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন,
তো তার আচার আচরণ, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর মধ্যে একটা ফানি ছিল। যেমন তার মানে ক্লায়েন্ট তার ফাঁসি হয়ে যাচ্ছে, তো তিনি বলছেন যে আমি খুব কষ্ট পাচ্ছি, কিন্তু তিনি হাসছিলেন, নট স্মাইলিং, এটাকে লাভ বলা হয়। একেবারে হা হা করে যেভাবে হাসে ঠিক ওরকমভাবে গাল বের করে, দাঁত বের করে তিনি হাসছিলেন। এটা সারা বাংলাদেশে একটা ট্রল হচ্ছে যে উনি কেমন উকিল, কার উকিল, তো সব কিছু ওনার এই যে কর্মকাণ্ডগুলো সাজানো ছিল কিনা, তো এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো এক। আপনি যে প্রশ্নটা করছেন যে এটা কিভাবে বাস্তবায়ন হবে, এখন যেহেতু শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন, এখন আমরা যদি খুব শক্তিশালী রাষ্ট্র হই এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যেভাবে তাকে মনে করি যে উনি সর্বক্ষমতার আধার, আমেরিকার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, পশ্চিমাদের সাথে তার খুব ভালো সম্পর্ক, জাতিসংঘের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক, যেখানে তার আহ্বানে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে যায়। তো সেক্ষেত্রে আন্তর্জাতিক তার যে কানেকটিভিটি আছে, তার প্রভাব রয়েছে, ইনফ্লুয়েন্স রয়েছে, এগুলো ব্যবহার করে তিনি ইচ্ছা করলে শেখ হাসিনাকে ধরে আনতে পারেন। ইন্টারপোলের মাধ্যমে তিনি ভারত থেকে গ্রেপ্তার করে আনতে পারেন যদি ক্ষমতা থাকে। এটা যে কোনো পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র এই কাজগুলো করে। এখন আমাদের কতটুকু শক্তি আছে, আমাদের সরকার প্রধান বা আমাদের রাষ্ট্রপ্রধান কিংবা আমাদের রাষ্ট্র ব্যবস্থা আন্তর্জাতিক অঙ্গনে, এখানে বলা হচ্ছে কিন্তু যে ভারতের পররাষ্ট্র মিশনে জানানো হয়েছে এবং আবেদন জানানো হয়েছে যাতে তারা, আমি এখানে দুটো বিষয় বলছি, দুটো বিষয়, যেহেতু আমি লয়ার ছাত্র, এখানে অনেকগুলো বিষয় আছে। ফার্স্ট থিং হলো যে আপনি এই আপনার যে রায়টি রয়েছে এটাকে এক্সিকিউশন করার জন্যে আপনার যদি ক্ষমতা থাকে, জাস্ট লাইক আমেরিকার মতো, ইংল্যান্ডের মতো, আপনি ইন্টারপোলে একটা রেড অ্যালার্ট দিয়ে ইন্টারপোলের মাধ্যমে আপনার অফিসারদেরকে পাঠিয়ে আপনি যে কোনো দেশ থেকে আপনার আসামি গ্রেপ্তার করে আনতে পারেন যদি ক্ষমতা থাকে। আর যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে আপনি ওই দেশের কাছে আবেদন জানাবেন, নিবেদন জানাবেন, রিকোয়েস্ট করবেন, ইন্টারপোলে বলবেন, ইন্টারপোলে ওইটা পড়ে থাকবে, ওই দেশ ইচ্ছা হলে দেবে কি দেবে না, এটা নির্ভর করে আপনার ক্ষমতার উপরে। তো কাজেই এই সরকারের ক্ষমতা কতটুকু আছে, বিকজ এই রায়টা দেওয়াটা খুব ইজি একটা বিষয় ছিল, বিকজ আমাদের দেশ, আমাদের কোর্ট, আমাদের কাছারি, আমরা স্বাধীনভাবে সব কিছু করছি। কিন্তু যেহেতু আসামি তিনি একটি শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ, যেটাকে বলা হয় এখন বিশ্বের ষষ্ঠ সুপার পাওয়ার, তো সেই দেশের রাজকীয় মেহমান হিসেবে তিনি আছেন এবং তাকে যতটুকু আমরা জানি যে তাকে সেখানে একজন সরকার প্রধানের মর্যাদা দিয়ে, ওটাকে বলা হয় জেড ক্যাটাগরির সিকিউরিটি, তো সেই সিকিউরিটি দিয়ে তাকে সেখানে রাখা হয়েছে এবং তাকে কথা বলার জন্য, মিটিং করার জন্য, রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য অবারিত করে দেওয়া হয়েছে। এবং গত 1 মাস ধরে তিনি যেভাবে বিশ্ব মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং বিশ্ব মিডিয়া তাকে নিয়ে যেভাবে উন্মাদনা দেখাচ্ছে, তার সাক্ষাৎকার যেভাবে একটার পর একটা ছাপা হচ্ছে, আমি তো গত 2-10 বছরে আমেরিকার কোনো প্রেসিডেন্টকে নিয়েও এরকম উন্মাদনা দেখিনি যে অ্যাট এ সেম টাইম রয়টার্স তার সাক্ষাৎকার নিচ্ছে, নিউ ইয়র্ক টাইমস তার সাক্ষাৎকার নিচ্ছে, ওয়াশিংটন পোস্ট তার সাক্ষাৎকার নিচ্ছে, হিন্দুস্তান টাইমস, মানে নরেন্দ্র মোদী যদি নিজেও চান যে আজকে আমার এই সাক্ষাৎকার ইন্ডিয়ান এক্সপ্রেস, তারপর হিন্দুস্তান টাইমস, তারপরে দ্য হিন্দু, এই 3টি পত্রিকা একই দিনে ছাপা হবে, বিশ্বাস করেন ভারতের প্রেস অ্যান্ড মিডিয়া এতটা স্বাধীন, স্বয়ং নরেন্দ্র মোদী যদি তিনিও চান তার এই 3টি সাক্ষাৎকার এই 3টে পত্রিকায় তিনি ছাপাতে পারবেন না। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এই ঘটনা, শেখ হাসিনার ক্ষেত্রে হচ্ছে, কেন হচ্ছে আসলে এত কিছুর পরে আমরা পরিণতিটা কি দেখব, সেই পরিণতির দিকে নিশ্চয়ই আমরা এগিয়ে যাচ্ছি। গোলাম মোল্লা রনি, একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, একটা বিরতি নিয়ে ফিরে আসি বিস্তারিত জানতে। দর্শক, ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় একটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর কিভাবে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। বিরতির আগে গোলাম মোল্লা রনি আমার সাথে যুক্ত ছিলেন এবং এরই মধ্যে আমাদের আরেকজন আলোচক আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তিনি গাজী মনোয়ার হোসেন তামিম, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। গাজী মনোয়ার হোসেন তামিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং আমি বলে রাখতে চাই যে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর কিভাবে, এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে গোলাম মোল্লা রনি বেশ কিছু বিষয় সামনে এনেছেন এবং
তিনি যে বিষয়টি বলতে চেয়েছেন সেটি হলো যে তাড়াহুড়ো করে এই রায়টি ঘোষণা করা হয়েছে এবং আইনজীবী নিয়োগের ক্ষেত্রে এক ধরনের বিষয় তিনি উল্লেখ করতে চেয়েছেন এবং আসামিদের অনুপস্থিতিতে রায়টি হয়েছে এই বিষয়টি এনেছেন গোলাম মোল্লা রনি। আমি সেই সাথে একটু যুক্ত করে রাখতে চাই যে এই রায়ে অনেকেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বললেও কিছু কিছু জায়গা থেকে চ্যালেঞ্জ বা কিছু আশঙ্কার কথাও আমরা পেয়েছি। সেই বিষয়গুলো একটু আপনার কাছে জানতে চাইবো। সেটা হলো যে গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে হিউম্যান রাইটস ওয়াচ বলছে দুজনেরই অনুপস্থিতিতে এ বিচার করা হয়েছে। তারা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাননি। আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন, যা গুরুতর মানবাধিকার উদ্বেগের জন্ম দিয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কোনোটিই হয়নি বলে মনে করছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলছে 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে 1400-র বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত ও নিহতদের পরিবারের ন্যায় বিচারের জন্য অত্যন্ত স্বাধীন ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া প্রয়োজন, যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বজায় রেখে করা হবে। সেখানে এই মামলার বিচার সেই আদালতে পরিচালিত হয়েছে যে আদালতের অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীনতার ঘাটতি ও অন্যায্য বিচার কার্যক্রমের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে। জনাব গাজী মনোয়ার হোসেন তামিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বাধীনতার ঘাটতি অর্থাৎ আপনারা কি আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, কিংবা এই রায় ঘোষণার সময় কোনো রকমের তাড়াহুড়ো ছিল বা কোনো রকমের চাপ ছিল? আপনার কাছে জানতে চাই গাজী মনোয়ার হোসেন তামিম। জি, অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন, কিন্তু আমি আশা করছি সবগুলো প্রশ্ন আমি ক্যাটাগরিক্যালি আনসার দিতে পারবো। আমি শেষ থেকে শুরু করি। ইন্টারন্যাশনাল এই অর্গানাইজেশনসগুলার সমালোচনা থেকে আমি শুরু করি। প্রথম কথা হলো যে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যান্ড হিউম্যান রাইটস ওয়াচ, তিনটা সংস্থাই অ্যাডমিট করেছেন যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এই পিরিয়ডে সরকার কর্তৃক 1400 নিরস্ত্র সিভিলিয়ানকে হত্যা করা হয়েছে, এটা তারা অ্যাডমিট করছেন, এবং প্রায় 25,000 ছাত্র জনতাকে সিরিয়াসলি ইনজুর্ড করা হয়েছে, তাও রাষ্ট্র বাহিনী কর্তৃক, এটা ওনারা অ্যাডমিট করছেন। ওনারা যেখানে প্রশ্ন তুলেছেন সেটা হলো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এজন্য এটাকে ওনারা মানবাধিকার লঙ্ঘন বলছেন। এটা আমরা সকলেই জানি যে এই সকল আন্তর্জাতিক সংস্থায় মৃত্যুদণ্ডের বিধান নাই, যার কারণে তারা সারা পৃথিবীব্যাপী এগুলো ক্যাম্পেইন করে বেড়ান। আমরাও তাদের সাথে একমত, কিন্তু আমাদের এই সয়েলে এখানে যে মানুষের অপরাধ প্রবণতা আছে এবং এই সাবকন্টিনেন্টেও এখনো মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আমাদের বাংলাদেশের অন্যান্য আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে এবং ইভেন ইউএসএতেও মৃত্যুদণ্ডের বিধান আছে। অতএব আমাদের এখানে যেহেতু অন্যান্য আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে, অতএব ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড থাকাটা এটা কোনো আইন ব্যত্যয় হয় নাই। এ কারণে যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সমালোচনা করে তাহলে আমি মনে করি যে এটা খুব বেশি আমাদের সাধারণ মানুষের মনে এফেক্ট করবে না, বরং এটাকে খুব পজিটিভলি আমরা দেখছি যে ওনারা ঘটনাটা স্বীকার করে গিয়েছেন। 2 নম্বর হলো ওনারা বলছেন যে আসামিরা এখানে উপস্থিত ছিল না, অনুপস্থিত ছিল। এই মামলার যিনি প্রধান অ্যাকিউজড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রত্যেকটা স্টেপসেই উনি ওনার বক্তব্য প্রদান করেছেন অনলাইনে। তার মানে উনি জানেন যে এখানে বিচার হচ্ছে। উনি মাঝে মধ্যে হুমকি স্বরূপ ঘৃণাত্মক কথাবার্তা বলেছেন। তার মানে কখন কি হচ্ছে, কোর্ট রুমের কয়েকটা কথা উনি রিসেন্টলি বলেছেন, কোর্ট রুমের সাক্ষীদের সাথে কি আচরণ হচ্ছে সেটা উনি বলেছেন। তার মানে উনি সকল খবর রাখেন। একজন অপরাধী অথবা অভিযুক্ত যদি জেনে শুনে বিচার প্রক্রিয়া এড়ানোর জন্য নিজেকে গোপন রাখেন, তাহলে কি বিচার বন্ধ থাকবে? যেহেতু আমাদের আইনে অনুপস্থিতিতে বিচারের ব্যবস্থা আছে এবং সেটা উনি 2009 সালে এই আইনে ঢুকিয়েছিলেন যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। যেহেতু উনি নিজে জেনে শুনে এখানে অনুপস্থিত আছেন, অতএব ওনার অনুপস্থিতির কারণে তো আর এরকম একটা মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য আমরা থামিয়ে রাখতে পারি না, যেহেতু আইনে আছে, এজন্য এটা চালাচ্ছে। 3 নম্বর প্রশ্ন হলো যে উনি বলছেন যে ওনার পক্ষে আইনজীবী নিয়োগ করা যায়নি। এখনো সুযোগ আছে। গতকালকে ওনার রায় হয়েছে, আজকে থেকে সামনে 30 দিনের মধ্যে উনি যদি অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করেন, ট্রাইব্যুনালে এসে হাজিরা দেন এবং বাংলাদেশের পৃথিবীর শ্রেষ্ঠ আইনজীবী উনি যদি অ্যাপয়েন্ট করেন, সেই অ্যাপয়েন্ট করার সুযোগ আছে। উনি যে প্রশ্নগুলো তুলছেন প্রত্যেকটা প্রশ্নই উনি এখন অ্যাপিলেট ডিভিশনে করতে পারবেন, প্রসিকিউশন অ্যাপিলেট ডিভিশনে গিয়ে এগুলোর জবাব দিবে। অতএব অনুপস্থিতিতে থেকে, পৃথিবীর কোনো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে নাই যে অনুপস্থিতিতে থেকে কোনো মামলা ডিফেন্ড করা যায়, আইনজীবী নিয়োগ করা যায়, তাকে সশরীরে উপস্থিত হতে হবে। জেরাই খান পান্না সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি সেদিন কোর্টে ছিলাম, এই শেখ হাসিনার মামলা কিন্তু
প্রত্যেকটি স্টেপস গণমাধ্যমের সাহায্যে সারা পৃথিবী জানছে, আমরাও জানছি, উনিও জানছে, উনি ওখান থেকে স্পিচ দিচ্ছেন প্রত্যেকটি ডেটে। অতএব কবে স্টেট ডিফেন্স নিয়োগ হলো এটা জেরাই খান পান্না সাহেবও জানতেন, উনিও জানতেন। সেই সময়ে এসে উনি যদি বলতেন যে আজকে স্টেট ডিফেন্স এঙ্গেজ করার দিন আছে, আমি স্টেট ডিফেন্স হতে চাই, ট্রাইব্যুনাল চাইলে বিবেচনা করতে পারবেন। যদিও এরকম স্কোপ নাই যে পলাতক রেখে, তখন ওনাকে কিন্তু প্রশ্ন করতেন যে আপনার অ্যাকিউজড কোথায়, আপনি আসামিকে নিয়ে আসেন, তারপরেও সুযোগ ছিল। কিন্তু একজন ব্যক্তিকে স্টেট ডিফেন্স এঙ্গেজ করা হয়েছে, উনি দুটা ডেটে কোর্টে হাসিনার পক্ষে অ্যাপিয়ার করেছেন, তারপরে একদিন হঠাৎ করে এসে যদি কোনো আইনজীবী এসে বলে যে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাই, তাহলে প্রশ্ন থাকবে এরপরে আরেকটা ডেটে এসে যদি অন্য কোনো আইনজীবী এসে বলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাই, আসলে শেখ হাসিনার পক্ষে কে দাঁড়াতে চাই সেটা তো নির্ধারণ করবে শেখ হাসিনা একটা ওকালতনামায় স্বাক্ষর দিয়ে। আসামিরা যেটা করে একটা ওকালতনামাতে স্বাক্ষর দিয়ে আইনজীবীর হাতে দিয়ে বলেন যে এখন আপনি এই কাগজটা নিয়ে কোর্টে যান, আমি একমাত্র আপনার আইনজীবী এবং আপনার ক্লায়েন্ট। এইভাবে আমরা ওকালতনামা নিয়োগ করি। এই জন্য কোর্টের কাছে একটা ট্রায়ালের মাঝামাঝি গিয়ে জেরাই খান পান্না স্যারের মতো একজন সিনিয়র লয়ার গিয়ে এটা বলবেন, এটা হয় উনি বুঝে করেছেন, হয় উনি না বুঝে করেছেন, অথবা উনি এই প্রশ্নটা যেন মানুষের মধ্যে রাইজ করে যে আইনজীবী নিয়োগ করা যায় নাই সেটা। থার্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি এভাবে দিচ্ছি, এই ট্রাইব্যুনালে প্রায় 100 জন উপস্থিত আসামির বিচার চলছে। অনুপস্থিতি আছে এরকম 70-80 জন, উপস্থিত আসামি আছে 100-র উপরে। এই 100 জনের একজনও কি আজকে কোনোদিন তার আইনজীবী ট্রাইব্যুনালে বলেছেন যে আমার মক্কেল অমুককে আইনজীবী হিসাবে নিয়োগ করতে চেয়েছিলেন, যাকে ট্রাইব্যুনাল অ্যালাউ করেনি? এরকম কি হয়েছে? আপনারা কি শুনেছেন কোনো গণমাধ্যমে? আমি মনে করি শোনেননি। তো উপস্থিত আসামি যখন কখনোই বলছেন না যে তারা তাদের পছন্দের আসামি আইনজীবী নিতে পারছেন না, তাহলে অনুপস্থিতি আসামির এই কথাটা এটা আসলে উদ্দেশ্য হলো একটা প্রশ্ন তোলা, আর কিছু না। একটা প্রশ্ন তোলা, রায় নিয়ে আসলে একটা ইন্টারন্যাশনাল যেগুলা করছেন, আমি তো প্রথমে বলেছি যে এটা আমাদের দেশে মৃত্যুদণ্ড ছাড়া আপনি যদি 1400 মানুষকে হত্যা করা হয়েছে, ট্রাইব্যুনাল সাক্ষীর মাধ্যমে সেটা প্রমাণ পেয়েছেন, তারপরেও কিন্তু এখানে দুটো অভিযোগের একটিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আচ্ছা, এখানে 5টি অভিযোগ ছিল। একটি হলো 14 তারিখে গণভবনে এই আন্দোলনকারীদেরকে রাজাকার বলে সম্বোধন করা, ওই 14 তারিখ রাতে মকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথনে রাজাকার বলা এবং রাজাকারদের শেষ করে ফেলবো এটা বলা, এবং পরদিন আবু সাইদকে হত্যা করা। এই 3টি অভিযোগে কিন্তু আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। পরের যে অভিযোগটা, তাপস সাহেবের সাথে এবং ইনু সাহেবের সাথে ফোনে কথোপকথনে হেলিকপ্টার ব্যবহার করা, লেথাল উইপন ব্যবহার করে গুলি করা এবং হেলিকপ্টার থেকে বোম্বিং করা, এই একটা ঘটনা। আর আশুলিয়া এবং চাংখারপুলে 12 জনকে হত্যা করা, আশুলিয়ায় তার মধ্যে 6 জনকে লাশ পুড়িয়ে দিয়ে, এই 3টি ঘটনাকে একসাথে করে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর এই 2 আসামির সকল সম্পত্তি রাষ্ট্রের বরাবর বাজেয়াপ্ত হবে, রাষ্ট্র ডিস্ট্রিবিউট করবেন এই যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছে তাদের যার যেমন ক্ষতি হয়েছে সেই আনুপাতিক হারে। এখানে ধরেন দুটাতেই আমৃত্যু দিল, এটা ট্রাইব্যুনাল দিতেই পারে। একটা বিরতি নিতে হবে গাজী মনোয়ার হোসেন তামিম, একটা বিরতি নিতে হবে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, নিশ্চয়ই ফিরে এসে আরো একটু বিস্তারিত জানবো আপনাদের কাছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর কিভাবে, আলোচনায় ফিরতে চাই এবং গোলাম মওলা রনি এর আগের বিরতিতে যাবার অনেক আগেই আপনার কাছে যে বিষয়গুলো ছিল সেটি ভারতের কাছে এখন একটা বন্ধুসুলভ আচরণ আমরা আশা করছি যে ভারত কতটুকু সদিচ্ছা শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়, ঠিক এই মুহূর্তে ভারতের কাছে কতটুকু সেই আচরণটা আমরা আশা করতে পারি বা প্রত্যাশা করতে পারি, যেহেতু আপনি নিজেই বলছিলেন যে সেখানটা তিনি একটা আলাদা মর্যাদায় আছেন, আলাদা একটা ক্ষমতা নিয়ে আছেন, শেখ হাসিনার কথা বলছে, এবং সেই সাথে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানিয়েছেন অনেকেই। দুটি প্রশ্ন একসাথে করলাম আপনাকে, গোলাম মওলা রনি। খুব সংক্ষেপে বলছি, যেহেতু সময় আপনার হাতে একেবারে কম। প্রথমত হলো যে আমাদের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি, সেই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এই রায়ের পরে ভারত দিতে বাধ্য। এক, আবার ভারতের যে অভ্যন্তরীণ আইন আছে, সেই আইন হলো তাদের নিরাপত্তার স্বার্থে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, এটা তাদের সেই আইনের মধ্যে রয়েছে। এখন সেটা ভারত কিভাবে অ্যাক্ট করবে আর রিঅ্যাক্ট করবে সেটা ভারতের ব্যাপার। 2 নম্বর হলো যে বর্তমান সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক একেবারে তলানিতে, আমাদের সীমান্ত অলমোস্ট বন্ধ, ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য এটা বলতে গেলে মুখ দেখা দেখি বন্ধ এই মুহূর্তে। তো কাজেই ভারত যে কথাটি বলার চেষ্টা করছে বারবার যে আগামীতে যে ইলেকশন হবে, সেই ইলেকশনের পরে যারা গণতান্ত্রিক সরকার আসবে, সেই গণতান্ত্রিক সরকারের সঙ্গে আমাদের বোঝাপড়া হবে নতুন করে। তো সেই ক্ষেত্রে আজকের এই যে রায়টি,
এই রায়টিকে পরবর্তী গণতান্ত্রিক সরকার, নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তারা এটাকে কিভাবে ম্যাটেরিয়ালাইজ করে, কিভাবে ওন করে, সেটার উপর নির্ভর করে। 2 নম্বর হলো যে সেই সরকার ভারতের সাথে কিভাবে নেগোসিয়েশন করে তার উপর নির্ভর করবে। কিন্তু বর্তমান সরকারের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর ভিত্তি করে বন্দি বিনিময় চুক্তির আন্ডারে, কূটনৈতিক চ্যানেলের আন্ডারে, অথবা যে কোনোভাবে ভারতের উপর চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে এনে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার সম্ভাবনা শূন্য বললেও ভুল হবে। মানে একটা উটকে যদি শুয়ের পিছনে ঢুকানোর যতটা অসম্ভব, আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব। তবে এখানে একটা ব্যাপার হলো যে এই রায় যথেষ্ট বাংলাদেশের আওয়ামী লীগের যারা লোকজন এতদিন বড় বড় কথাবার্তা বলতেন, তাদের মনোবল ভেঙে দিয়েছে। এগুলো 1। 2 নম্বর হলো যে আপনার যে কোনো একটা কোর্টের রায়, এমনকি থানায় যদি একটা জিডি এন্ট্রিও হয়, আমাদের দেশে যারা শান্তিপ্রিয় মানুষ, ওটা তাদের একটা মেন্টাল প্যানিক তৈরি করে। আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্বয়ং শেখ হাসিনা, তাদের একটা সাইকোলজিক্যাল প্রেশার নিঃসন্দেহে আছে। যদি তা না থাকতো, তাহলে এই রায়কে কেন্দ্র করে তারা যদি এতই পাত্তা না দেবে, তাহলে তো লকডাউনের দরকার ছিল না, শাটডাউনের দরকার ছিল না, এত মারামারি কাটাকাটি, চারিদিকে আগুন, সন্ত্রাস, এগুলো কিছু দরকার ছিল না। ইট মিনস তারা এটাকে কগনিজেন্সে নিয়েছে। এবং যারা এই শেখ হাসিনার বিচার করতে চেয়েছে, শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানো বা তাকে সেখান থেকে ধরে আনা, এটা যে এই মুহূর্তে সম্ভব নয় তারা জানে। কিন্তু তারা যে কাজটি করতে চেয়েছে, তার উপর একটা সাইকোলজিক্যাল প্রেশার দিতে চেয়েছে। আগামীতে এই ধরনের কর্মকাণ্ড যেন কোনো মানুষ করতে না পারে, মানসিক চাপের মধ্যে, একটা মানসিক চাপ, এবং একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি এই রায়টা অবশ্যই পজিটিভ। অবশ্যই পজিটিভ। আমি আসলে ওই যে দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার শুরুর দাবি অনেকে জানিয়েছেন, এক বাক্যে যদি শেষ করতেন। এটা ঠিক না, এটা আসলে অতিরিক্ত আবেগ নিয়ে কথাবার্তা বলে। আওয়ামী লীগের কোনো দলকেই নিষিদ্ধ করা উচিত না, এমনকি জামাত ইসলামীকেও নয়। মূল ব্যাপার হলো যারা অপরাধ করেছেন, স্পেসিফিক যাদের মধ্যে অপরাধের অভিযোগ রয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনুন, বিচার করুন, ফাঁসিতে লটকান, ক্রস ফায়ারে দেন, ডাজ নট ম্যাটার। কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা এটা ভালো জিনিস না। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রানী। আমি গাজী মনোয়ার হোসেন তামিম, আপনার কাছে চলে যেতে চাই। কোনো প্রশ্ন নাই, আপনি প্রশ্নতেই ছিলেন, আপনি উত্তরগুলো দিচ্ছিলেন, যদি আপনি যুক্ত করতেন। ওই যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো সমালোচনা করেই যাচ্ছে, ওনারা বলছেন যে এই ট্রাইব্যুনাল নিয়ে যেটা বলছেন সেটা হলো এই জুলাই গণঅভ্যুত্থানের আগে 1973 সালের আইনের প্রথম প্রয়োগ যখন হলো 2010 সালে 9 সালের অ্যামেন্ডমেন্টের পরে, তখন থেকেই ওনারা সমালোচনা শুরু করলেন। নারী হিসেবে কোনো সুবিধা পাবেন কি তিনি? এটা নারী হিসাবে বাংলাদেশের আইনে জামিন প্রাপ্তের ক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায়, রায় প্রদানের ক্ষেত্রে বা কনভিকশন দেওয়ার ক্ষেত্রে নারী এখানে কোনো সাব ম্যাটার না। এটা সাধারণ আইনেও নাই, আমাদের এখানেও নাই। সেজন্য আমরা মনে করছি যে নারী হিসাবে ওনার কোনো মানে অনুকম্পা পাওয়ার কোনো সুযোগ এখনো নাই। আরেকটা কথা বলছিলেন যে দ্রুত রায়টা হয়েছে, ঠিক আপনারা যেমনটা বলছেন বা কেউ কেউ বলছে দ্রুত, ভিকটিম ফ্যামিলি বলছে যে অনেক দেরি হয়ে গেল, 397 দিন। তাহলে এই যে ভিকটিম ফ্যামিলির দাবি যে অনেক দেরি হয়ে গেল, আর কিছু সমালোচকরা বলছেন যে দ্রুত হলো, তার মানে হলো যে এটা একটা মধ্যপন্থা অবলম্বন করেছে, এটা দ্রুতও হয়নি এবং এটা অনেক তাড়াতাড়িও হয়নি, এবং এটা ন্যায় বিচার হয়েছে। এটা সারা পৃথিবী আশা করি বলবে, শুধুমাত্র ওই 2টা পয়েন্টে, একটা হলো অ্যাবসকনশন আর একটা হলো ডেথ পেনাল্টি। এটা একটা প্রিন্সিপাল ম্যাটার। যারা নীতিগতভাবে এগুলোর বিরুদ্ধে তারা প্রশংসা করবে, কিন্তু এটা বলে যাবে। যেমন জাতিসংঘ যে কথাটা বলেছে, আপনি দেখবেন যে ওনারা বারবার একটা কথাই বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে এদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, 1400 নিরীহ মানুষ মারা গিয়েছে, এগুলো সব ওনারা বলছেন। এরপরে বলছেন যে তারপরেও আমরা মৃত্যুদণ্ডের বিরোধী। ইভেন ভারত যে স্টেটমেন্টটা দিয়েছে রায়ের সাথে সাথেই, প্রায় 2 ঘন্টার মধ্যেই, তারাও বলছে যে হ্যাঁ, তারা এই রায় অবজার্ভ করছেন এবং বাংলাদেশের সকল উন্নয়নের সাথে, কার্যক্রমের সাথে তারা আছেন। এগুলো এক ধরনের পজিটিভ বক্তব্য, আমরা এগুলোকে পজিটিভলি নিচ্ছি। এবং আমরা মনে করি, যেটা গোলাম মাওলা রানী ভাই বলছিলেন, যে এই ধরনের বিচার এটা যদি না হয়, আমি একটা কথা আজকেও এক জায়গায় বলেছি যে এই ট্রাইব্যুনালের একজন সাক্ষী পারভিন, এই PW3 হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গিয়েছেন। উনি যাত্রাবাড়িতে কাজ করেন, একটা কি বলে রাজমিস্ত্রির হেল্পার হিসাবে, একজন নারী। উনি তার পেটের দায়ে যেদিন গুলি হচ্ছে সেদিন ওরা কাজে গিয়েছিলেন। ফেরার পথে দেখেন যে যাত্রাবাড়ি রাস্তার উপরে অসংখ্য গুলিবিদ্ধ ছেলেরা পড়ে আছে। তো উনি নিজেকে সেভ করে কোনোভাবে রাস্তাটা পার হচ্ছেন। ঠিক এ সময়ে একটা অল্প বয়সী বাচ্চা, স্কুল ড্রেস পরা, গলায় আপনার আইডি কার্ড, এই বাচ্চাটা তাকে ডাকছে যে আমার গুলি লেগেছে, আমাকে উদ্ধার করেন। সে করবে কি করবে না এটা চিন্তা করছে। তখন ও ট্রাইব্যুনালের সামনে বলছে, ঠিক এই বয়সী একটা ছেলে আমার মারা গিয়েছিল, আমার ওর কথা মনে পড়াতে আমি ওকে আর ফেলে আসতে পারিনি।
আমি ছেলেটাকে জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরার সাথে সাথে যখন তাকে শোয়া অবস্থায় কোলে করে বুকে নিল, তখন ঠিক পিঠ বরাবর পুলিশ আরেকটি গুলি করলো। গুলি করলে ছেলেটি পারভিনকে আরো শক্ত করে জাপটে ধরে হাতটা ছেড়ে দিল, মানে ওর প্রাণটা ওখানেই বেরিয়ে গেল। এরপর পারভিন ওকে রেখে আস্তে করে পুলিশের দিকে তাকালে পুলিশ পরের গুলিটা করলো ওর চোখ বরাবর। ওর চোখ দুটা শেষ হয়ে গেল, ও অন্ধ হয়ে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছে। ওর লাস্ট সেন্টেন্সটা ছিল এই যে, আমি বরিশাল থেকে সাক্ষী দিতে এসেছি প্রেগনেন্ট অবস্থায়, কারণ হলো আজকে যদি শেখ হাসিনার বিচার না হয় তাহলে আমাদের উপরে আবার পরবর্তী সরকার গুলি করবে এবং তারা বলবে মানুষ খুন করলে কোনো বিচার হয় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে মানে স্বাধীনতার বিষয়ে অনেকে প্রশ্ন তুলেছে, স্বাধীনভাবে তারা কাজ করতে পারে না বা স্বাধীনতার ঘাটতি রয়েছে, এটিকে কিভাবে? এটি বলেছেন আসলে 2024-এর আগের যে ট্রাইব্যুনালটা ছিল, যেখানে ঘটনার 40 বছর পরে তদন্ত শুরু হলো এবং 50 বছর পরে বিচার হলো, এবং সেখানে আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে না, এটা ইন রাইটিং ছিল। নাম হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, কিন্তু জাজমেন্ট দিয়ে বলা হলো যে এখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োগ হবে না। এটা যখন বলা হলো তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ তখনই বলে দিয়েছিল যে এখানে স্বাধীনতা নাই। 2024-এর পরে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার পরে যে অ্যামেন্ডমেন্টটা হলো, পুনর্গঠন হয়েছে, এটা সেই পুনর্গঠনের আইনটা পরিবর্তন করে বলা হলো যে এখানে মানবতাবিরোধী অপরাধের যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাটা আমরা নিব হলো রোম স্ট্যাটিউট থেকে, এবং আন্তর্জাতিক আইনের সকল প্রযোজ্যতা এখানে দেওয়া হলো। এই জন্য আমরা বলছি যে 24-এর পরের ট্রাইব্যুনালে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অ্যাবসলিউটলি ফলো করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ গাজী মনোয়ার হোসেন তামিম আপনাকে, গোলাম মোল্লা রনি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবং আজকে সময় একেবারে শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই আরো কোনো আলোচনায় আরো বিস্তারিত জানবো আপনাদের কাছে। আর দর্শক, এই ছিল ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরও।